হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা অংশীদারি ব্যবসা হিসাবের কিছু অঙ্ক সলভ করব। তো এক্ষেত্রে আপনারা এই বইটি ফলো করতে পারেন। এই বইটির রাইটার হচ্ছে প্রফেসর কাজী মোহাম্মদ মোকাররম হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ইকবাল হোসেন সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, সাইফুল ইসলাম আর অনেকে। তো আপনারা এই বইটি ফলো করতে পারেন। আমি আজ এই বইয়ের অংশীদারি ব্যবসা হিসাব এই চ্যাপ্টারের এক্সাম্পল 3 অঙ্কটি করাবো। তো এখানে প্রথমে প্রশ্ন করেছে লাভ লোকসান আবন্টন হিসাব। তো আমি এখানে লাভ লোকসান আবন্টন হিসাবের ছক করিয়ে রেখেছি। এখন আমরা প্রশ্ন বলবো এবং অঙ্কটি সলভ করব। রাখি, আখি, কুসুম একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 4:3:1। 2013 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল রাখির 1 লক্ষ টাকা, আখির 90,000 টাকা ও কুসুমের 50,000 টাকা। তো আমরা এখন প্রথমে কি পেলাম? মূলধন। মূলধন কি লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে? আসবে না, তাহলে আমরা এটা নিতে পারছি না। চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলন উভয়ের উপর 5% হারে সুদ পাবে। তাহলে এখানে আমরা একটা সমস্যা পেলাম। এখানে পেলাম আমরা যে প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলন উভয়ের উপর 5% করে সুদ পাবে। তাহলে এখানে দুইটা আইটেম পেয়েছি। নাম্বার 1 মূলধনের সুদ, নাম্বার 2 উত্তোলনের সুদ। তাহলে আমরা জানি মূলধনের সুদ কোথায় আসে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে। আর উত্তোলনের সুদ কোথায় আসে? লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে। তো এই যে প্রত্যেকটি হিসাব লেখার আগে আমাকে হেডিং লিখে নিতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব। আমরা কি পেয়েছি এখানে? মূলধনের সুদ। তো আমি লিখলাম মূলধনের সুদ। প্রত্যেক অংশীদারই মূলধনের সুদ পাবে। তাহলে এখানে কে কে অংশীদার আছে? প্রথমে আছে রাখি, তারপর আখি, তারপর কুসুম। আচ্ছা, এবার তাদের মূলধনের উপরে আমাকে সুদের পার্সেন্ট ক্লিক করে, সুদের হার ক্লিক করে বের করে এখানে বসাতে হবে। তো দেখা যাক, এখানে প্রথমে রাখি, ওর মূলধন ছিল 1 লক্ষ টাকা। তো মূলধনের সুদটা দেখার আগে আমি দেখে নেব যে অতিরিক্ত মূলধন আছে কিনা। একটু পড়ি। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কুসুম প্রতি মাসে 200 টাকা বেতন পাবে। তো বেতন, কুসুম বেতন কোথায় আসে? লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে। তারপর আছে 2013 সালের 1 জুলাই তারিখে রাখি 20,000 টাকা কারবারে অতিরিক্ত মূলধন সরবরাহ করে। হ্যাঁ, আমরা অতিরিক্ত মূলধন পেয়েছি। অতিরিক্ত মূলধন কারবারে নিয়ে আসছে কে? রাখি। কত টাকা নিয়ে আসছে? 20,000 টাকা। কত তারিখে? 1 জুলাই তারিখে। তাহলে রাখির মূলধন আছে দুইটা। একটা হচ্ছে তার প্রারম্ভিক মূলধন, যেটা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, আর বছরের মাঝামাঝি সে 20,000 টাকা কারবারে নিয়ে আসছে। তাহলে তার এই দুইটা মূলধনের উপরেই সুদ বের করে মূলধনের সুদটা রাখির ঘরে লিখতে হবে। তো আমরা বের করি। তার 1 লক্ষ টাকা মূলধন ছিল, এর উপরে 5%, যেটা প্রারম্ভিক মূলধন। 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5,000 টাকা। কত টাকা আসে? 5,000 টাকা। আর যে অতিরিক্ত মূলধন ছিল 20,000 টাকা, এই 20,000 টাকা সে কবে নিয়ে আসছে? 1 জুলাই তারিখে। তাহলে 20,000 টাকার 5% বের করলে আসে কত? 1,000 টাকা। এটার 20,000 টাকার 20,000 ইন্টু 5% সমান কত আসে? 1,000 ইন্টু ভাগ 12 গুণন 6। অর্থাৎ 1 জুলাই থেকে আমার বছরের শেষ তারিখ পর্যন্ত 6 মাস। কাজে আমাকে অতিরিক্ত মূলধনের 6 মাসের সুদ বের করে নিতে হলো। তাহলে এখানে আসলো কত? 500 টাকা। আর তার যে আরেকটা মূলধন ছিল প্রারম্ভিক 1 লক্ষ টাকা, এটার 5% কত আসছে? এটার 5% আসছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আর অতিরিক্ত মূলধনের সুদ 500 টাকা। টোটাল কত টাকা মূলধনের সুদ পেলাম? ওর 5,500 টাকা। আচ্ছা,
এবার আসি আখি। আখি কারবারে মূলধন প্রারম্ভিক মূলধন কত? 90,000 টাকা। তো 90,000 টাকার 5% কত আসে? 4,500 টাকা। আচ্ছা, তারপরে আছে কুসুম। কুসুম 50,000 টাকা। 50,000 টাকার 5% কত? 2,500 টাকা। এভাবে মূলধনের সুদ বের করে আমরা এটার যোগফলটা মেইন কলামে বসিয়ে দেব। তাহলে এটার যোগফল কত আসে? 12,500 টাকা। আমরা এখানে লিখবো 12,500 টাকা। আচ্ছা, আমরা পড়ি এখানে। তো এবার ক্রেডিট পাশে আমি নিট লাভটাকে লিখে নেব যে অঙ্কের মধ্যে শেষে। আচ্ছা, অঙ্কটা পড়ি আমরা যে 2013 সালের 1 জুলাই তারিখে 20,000 টাকা কারবার অতিরিক্ত মূলধন হিসাবে সরবরাহ করে এবং একই তারিখে আখি 25,000 টাকা ঋণ কারবারে প্রদান করে। তাহলে ঋণ আছে, কে নিয়ে আসছে? আখি। একটা কথা আপনাদের মনে রাখা উচিত যে কারবারে যদি কেউ ঋণ নিয়ে আসে, সেই ক্ষেত্রে যদি ঋণের সুদের হার বলা না থাকে, তারপরেও আপনাকে ঋণের উপরে সুদ ধরতে হবে। সেই হারটা হচ্ছে 6%। কত পার্সেন্ট? ঋণের সুদের কথা বলা না থাকলে এবং হারের কথা বলা না থাকলে আমরা ঋণের উপরে কত পার্সেন্ট সুদ ধরবো? 6%। কেন ধরবো? কারণ এটা আপনাকে মাথায় রাখতে হবে, কেউ আপনাকে ঋণ কখনো এমনি এমনি দেবে না, অবশ্যই সুদের বিনিময়ে ঋণ দেবে। তো যাই হোক, তো সম্ভাব্য বছরে মুনাফার প্রত্যাশায় রাখি 18,000, আখি 25,000 ও কুসুম 12,000 টাকা কারবার হতে উত্তোলন করে। এটা হচ্ছে উত্তোলন। উত্তোলন কি লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা শুধু উত্তোলনের সুদটাকে দেখাই। তারপর কুসুমের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধনের পূর্বে 2013 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরে কারবারে নিট লাভের পরিমাণ দাঁড়ায় 1,22,500 টাকা। মনে রাখতে হবে, আপনি এই অঙ্কে প্রশ্নে একটা নিট লাভ পাবেন। সেই নিট লাভের সাথে শেষ লাইনে একটা কথা বলে দিয়েছে যে বেতন ডেবিট করার পর। কার বেতন ডেবিট করার পর? কুসুমের বেতন ডেবিট করার পর এবং অন্যান্য হিসাবগুলো সমন্বয় করার পূর্বে 2013 সালের 31শে ডিসেম্বর কারবারে নিট লাভের পরিমাণ ছিল 1,22,500। তাহলে এই নিট লাভের সাথে কোনটা সমন্বয় করা হয়েছে? বেতন। কারণ বলে দিছে বেতন ডেবিট করার পর। আচ্ছা, আমরা বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবের কোন পাশে বসাই? ডেবিট পাশে। কিন্তু এখানে বলে দিছে ডেবিট করার পর। আপনি কি আবারও ডেবিট পাশে বসাবেন? না। যদি এই কথা বলা থাকে, কোনো একটা হিসাব যদি এরকম লাস্টে নিট লাভের যে সমন্বয়টা আছে সেটার সাথে যদি বলে দেয় যে এই হিসাবগুলো ডেবিট করার পর যে এটা বলা থাকবে, ওইটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে। যাই হোক, আমরা প্রশ্নটি পড়েছি। এখন যেহেতু অঙ্কে আপনার নিট লাভ দেয়া থাকবে, সেই নিট লাভটা আপনাকে কোথায় লিখতে হবে? লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে। তো দেখি নিট লাভ কত টাকা দেয়া আছে? 1,22,500। তো নিট লাভ লেখার ক্ষেত্রে আপনাকে হেডিং লিখতে হবে লাভ লোকসান হিসাব। কি হেডিং লিখতে হবে? লাভ লোকসান হিসাব। হেডিং লিখে আপনাকে নিট লাভটা লিখতে হবে। নিট লাভ। তো নিট লাভ কত টাকা ছিল? 1,22,500। টাকা। আচ্ছা, তারপর আমরা এখানে পেয়েছি উত্তোলনের সুদ। তো এটা লেখার ক্ষেত্রে আমাকে লিখতে হবে, হেডিং লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব। এই কথাটা লিখে এখানে আমাকে লিখতে হবে উত্তোলনের সুদ। আচ্ছা, তো উত্তোলনের সুদ প্রত্যেকেই তো উত্তোলন করেছে এবং প্রত্যেকের উপর উত্তোলনের সুদ ধরতে বলছে। তাহলে আমি সিরিয়ালি নাম লিখি। প্রথমে আছে রাখি, তারপর আছে আখি, তারপরে আছে কুসুম,
আচ্ছা, তো এখন দেখি প্রত্যেকের উত্তোলন আমাকে দেখতে হবে। রাখি উত্তোলন করেছে বলছে বছরের সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় রাখি 18,000 টাকা, আখি 15,000 টাকা, কুসুম 12,000 টাকা কারবার হতে উত্তোলন করে। এখন প্রশ্ন হচ্ছে, বলেছে বছরে উত্তোলন করে, বছরের কোন সময় উত্তোলন করে এই ব্যাপারে কিছু বলা নাই। তাহলে আমাকে এখানে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ উত্তোলনের উপরে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের। তাহলে দেখি রাখি উত্তোলন করেছে 18,000 টাকা। রাখিটা কিভাবে বের করবো? 18,000 টাকা, রাখি কত টাকা উত্তোলন করেছে? 18,000 টাকা। কত পার্সেন্ট সুদ ধরতে বলছে? 5% উত্তোলনের সুদ। এটা সমান কত আসে? 18,000-এর 5%, আচ্ছা 18,000 টাকার 5% আসে 900 টাকা। আমরা জানি যে কোনো একটা অ্যামাউন্টের উপর যদি আমরা কোনো পার্সেন্ট ক্লিক করি সেটা হচ্ছে 1 বছরের অর্থাৎ 12 মাসের বের হয়। তাহলে এই 18,000 টাকার উপরে যে আমি 5% ক্লিক করেছি, এই 900 টাকা কত মাসের বের হয়েছে? 12 মাসের। তো আমাকে বের করতে হবে কয় মাসের? 6 মাসের। এটাকে ভাগ 12, যেহেতু 12 মাসের বের হয়েছে, অর্থাৎ সহজভাবে বুঝাই 900 টাকা কত মাসের বের হয়েছে? 12 মাসের। তাহলে এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 12 দিয়ে। কয় মাসের বের হবে? 1 মাসের। এবার বের করতে হবে কয় মাসের? 6 মাসের। তো 6 দিয়ে গুণ দেব, দিলে এখানে আমার কত আসে? 450 টাকা। তাহলে রাখির উত্তোলনের সুদ কত বের হলো? 450 টাকা। এইভাবে এবার আমরা আখিরটা বের করব। আখি কত টাকা উত্তোলন করেছে? আখি উত্তোলন করেছে 15,000 টাকা। তো আমরা এখানে লিখব 15,000 ইন্টু 5%, 15,000-এর 5% 750 টাকা। তাহলে এই 750 ভাগ 12 গুণন 6, অর্থাৎ 6 মাসে বের করতে হবে। তাহলে আখির কত বের হয়? 375 টাকা। কত টাকা বের হচ্ছে? 375 টাকা। তো আখির লিখবো 375 টাকা। এবার আমরা বের করব কুসুমেরটা। কুসুম উত্তোলন করে 12,000 টাকা। 12,000 টাকার 5% 600 টাকা। এখানে আসবে 300 টাকা। তো এইভাবে আমরা উত্তোলনের সুদ বের করলাম। রাখি উত্তোলন করেছিল 18,000 টাকা। 18,000 টাকার উপরে আমরা 5%-এর 6 মাসের সুদ বের করেছি। আখি উত্তোলন করেছিল 15,000 টাকা। 15,000 টাকার 5%-এর 6% সুদ বের করেছি। কুসুম উত্তোলন করেছিল 12,000 টাকা। সেই 12,000 টাকার 5%-এর 6% আমরা 5%-এর 6 মাসের উত্তোলনের সুদ আমরা বের করেছি। কেননা বলেছে যে সারা বছরে রাখি, আখি, কুসুম উত্তোলন করেছে, বছরে কোন সময় উত্তোলন করেছে স্পেসিফিক ভাবে বলা নাই, এই জন্য আমরা নিরপেক্ষ অর্থাৎ 6 মাসের সুদ আমরা ধরেছি। তো এবার টোটাল তিনজনের সুদ আমরা যোগ করব। 375 যোগ 450 যোগ 300 ইকুয়াল 1125 টাকা। আচ্ছা, তো আমরা উত্তোলনের সুদ বসিয়ে ফেললাম। এবার প্রশ্নে চলে যাই। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কুসুম প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। কুসুম প্রতি মাসে 2,000 টাকা বেতন পাবে। তো আমরা জানি নরমালি বেতন আসে কোথায়? লাভ লোকসান হিসাবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে। কিন্তু এই অঙ্কে
শেষে বলা আছে যে কুসুমের বেতন ডেবিট করার পর, এই কথাটা বলার জন্য আমরা এখানে আর বেতন হিসাব দেখাবো না। কারণ ডেবিট করার পর, ডেবিট তো ওরা করেই ফেলছে, আমি কি আবারও ডেবিট করব না, আর ডেবিট করা যাবে না। এই কারণে আমরা এখানে আর কুসুমের বেতন হিসাব দেখাবো না। কিন্তু এটাকে আমাদের আবার কোথায় দেখাইতে হবে? লাভ লোকসান অংশীদারদের মূলধন হিসাবে দেখাইতে হবে। তো আমরা একটু দেখি তারপর কি বলা আছে। 2013 সালের 1 জুলাই তারিখে অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে। অতিরিক্ত মূলধন তো লাভ লোকসান আমন্ত্রণ হিসাবে আসবে না। এবং একই তারিখে 25,000 টাকা ঋণ প্রদান করে। এবং একই তারিখে আখি 25,000 টাকা ঋণ প্রদান করে। অর্থাৎ 1 জুলাই তারিখে আখি 25,000 টাকা ঋণ নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আখি। তো আমাকে হেডিং লিখতে হবে আখির ঋণ হিসাব। আখির ঋণ হিসাব। এই ঋণ হিসাব, ঋণের সুদ লেখার ক্ষেত্রে আমরা হেডিং দিতে পারবো না যে অংশীদারদের মূলধন হিসাব বা আখির মূলধন হিসাব। কেন বলতে পারবো না? কারণ ঋণ মূলধনের অংশ না, এই জন্য আলাদাভাবেই ঋণ হিসাব নামে হেডিং লিখতে হয়েছে। যেহেতু প্রত্যেক অংশীদারের ঋণ নিয়ে আসে না, একজন অংশীদার নিয়ে আসছে আখি, এই কারণে অংশীদারদের কথাটা লেখার প্রয়োজন পড়ে না। যেহেতু একজন নিয়ে আসছে আখি, এই কারণে আমি স্পেসিফিক আলাদাভাবেই লিখতে হবে যে আখির ঋণ হিসাব। আচ্ছা, এখানে কি কি দেখাইতে হবে? ঋণের সুদ দেখাইতে হবে। আমি লিখবো ঋণের সুদ। তো ঋণের সুদ, এই অঙ্কে শুধু ঋণ নিয়ে আসার কথা বলা আছে, কিন্তু ঋণের সুদের কথা বলা নাই। ঋণের সুদের কথা বলা থাকুক বা না থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমাকে ঋণের সুদ এখানে দেখাইতে হবে যদি কেউ ঋণ দিয়ে থাকে। কারণ ঋণ কখনো এমনি এমনি দেয় না, অবশ্যই সুদের বিনিময়ে ঋণ দেয়। তাহলে ঋণের সুদ, এখানে 25,000 টাকা ঋণ নিয়ে আসে, আমরা ঋণের সুদটা বের করবো। 25,000 টাকা ঋণ দিয়েছে। কে দিয়েছে? আখি দিয়েছে। কত তারিখে দিয়েছে? 1 জুলাই তারিখে। আচ্ছা, ঋণের সুদ কিছু না বলা থাকলে কত পার্সেন্ট বলার কথা, দেখানোর কথা বলেছি? 6%। তাহলে 25,000 × 6 শিফট পার্সেন্ট 1500 টাকা। বের হলো কত টাকা? 1500 টাকা। আচ্ছা, আমি আবারও বলতেছি যে কোনো একটা অ্যামাউন্টের উপরে যদি পার্সেন্ট ক্লিক করা হয়, সেটা কয় মাসের বের হয়? 1 বছর, অর্থাৎ 12 মাসের বের হয়। কাজেই আমি তো ঋণ নিয়ে আসছি 1 জুলাই তারিখে। আমি ঋণ নিয়ে আসছি কবে? 1 জুলাই তারিখে। তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গুনি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস হয়? 6 মাস। তাহলে 6 মাসে বের করতে হবে। এই 1500 টাকা কয় মাসে বের হয়েছে? 12 মাসে। তাহলে 12 দিয়ে ভাগ, তাহলে কত মাসে বের হবে? 1 মাসের। আমাকে বের করতে হবে কত মাসের? 6 মাসের। 6 দিয়ে গুণ সমান, তাহলে কত বের হচ্ছে? 750 টাকা বের হচ্ছে। তাহলে এই 750 টাকা আমাকে এখানে দেখাইতে হবে ঋণের সুদ। আখির ঋণের সুদ কত টাকা? 750 টাকা। আচ্ছা, লাভ লোকসান আবন্টন হিসেবে আসার মতো এই অঙ্কে আর কিছু আছে? নাই। আরেকটা জিনিস ছিল, কুসুমের বেতন হিসাব, কিন্তু এটা অঙ্কে বলে দিছে যে কুসুমের বেতন ডেবিট করার পর, কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে। তবে কুসুমের বেতন ডেবিট করার পর কথাটা বলে দিছে, এই কারণে কুসুমের বেতন আর আমি এই লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাইনি। কাজেই এখানে যেগুলো আছে প্রায় সবগুলো আমরা এখানে দেখানো হয়ে গেছে। এখন আমরা কি করব? ব্যালেন্সিং করব, অর্থাৎ মুনাফার অংশ বের করব। তো মুনাফার অংশ বের করার নিয়মটা আমরা একটু দেখব কিভাবে বের করি। আগে দেখবো যে কোন পাশের টাকা বেশি মনে হচ্ছে। অবশ্যই ক্রেডিট পাশের টাকা বেশি মনে হচ্ছে, তো আমরা ক্রেডিট পাশে যোগ করব। 1,22,500 যোগ 11,25 টাকা, টোটাল কত হয়? 1,23,625। তাহলে 1,23,625। যে টাকা বেশি হবে এটা দুই পাশে বসাইতে হবে। 1,23,625। এবার এই টাকা থেকে এই টাকাগুলো আমি কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে আমার পার্থক্যটা বের হবে।
1,23,625 বিয়োগ 50 বিয়োগ 12,500 1,10,375। তাহলে আমার কত বের হইলো মুনাফা? 1,10,375। তাহলে আমার কত বের হয়েছে? ঠিক যে পার্থক্যটা বের হবে সেটা এই লাইন বরাবর আমাকে লিখতে হবে। তো এটা কি বের হলো? আমার মুনাফার অংশ। এই পাশে তো আমার আয়, আর এই পাশে কোনগুলা? ব্যয়গুলা। অর্থাৎ ক্রেডিট পাস বেশি হলে বের হয় কি? মুনাফা, নিট মুনাফা। তো নিট মুনাফাটা কোন পাশে বসে? এই পাশে। এই যেই টাকাটা আমার এখানে বের হয়েছে এটা আমার কি? মুনাফার অংশ। তো আমি এটা এখন অংশীদারদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। তার আগে হেডিং লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব লিখে এখানে লিখতে হবে মুনাফার অংশ। কে কে আছে? রাখি, আখি আর হচ্ছে কুসুম। তো মুনাফার অংশ কত? 1,10,325। এই মুনাফার অংশটা কিভাবে বন্টন করতে বলছে? লাভ লোকসান বন্টন অনুপাতে। তো লাভ লোকসান বন্টন অনুপাত এই অঙ্কে কত দিয়ে আছে? 4:3:1। কত দিয়ে আছে? 4:3:1। তো আগে আমাকে অনুপাতের যোগফল বের করতে হবে। তো অনুপাতের যোগফল কত হয়? 4 আর 3 যোগ করলে কত? 7। 7 আর 1 8। তাহলে অনুপাতের মোট যোগফল কত পেয়েছি? 8। তাহলে আমি এইভাবে কিভাবে বের করব দেখাই। আমার মোট মুনাফা কত? 1,10,375। আচ্ছা, এটা কি মোট মুনাফা? তো মোট মুনাফাকে আমি ভাগ দেব মোট লাভ লোকসান বন্টন অনুপাতের যোগফল দ্বারা। তো লাভ লোকসান বন্টন অনুপাতের যোগফল কত হয়েছে? 8। আচ্ছা, তো অনুপাতটা কত ছিল? 4:3:1। অনুপাত তো এটাই ছিল। আচ্ছা, এই প্রথমটা হচ্ছে রাখি, দ্বিতীয়টা হচ্ছে আখি, তৃতীয়টা হচ্ছে কুসুম। আচ্ছা, তাহলে আমি বের করব প্রথমে কারটা? রাখিরটা। তাহলে রাখির অনুপাত কত? 4। 4 দিয়ে গুণ সমান কত বের হয় আমরা একটু দেখব। 1,10,000 ভাগ 8 গুণ 4 ইকুয়াল 55,187.5। আচ্ছা, কত বের হয়েছে? 55,187 বের হয়েছে। তো আমি এটা এখানে লিখব 55,187.5। হিসাবের সুবিধার জন্য আমি 0.5টা লিখে 187কে আমি 88 বানিয়ে দিতে পারি, বাট আমার যেটা বের হয়েছে আমি সেটাই রাখলাম। আচ্ছা, আখির বের হয়েছে। এবার আমরা বের করব দ্বিতীয়টা কে? দ্বিতীয়টা হচ্ছে আখি। তো এবার দ্বিতীয় জনেরটা বের করতে আমাকে এখানে কত দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে। তো বের করি। 1,10,375 ভাগ 8 গুণন 3 ইকুয়াল 41,390। 41,390। পয়েন্ট 625। আচ্ছা, 41,000 আমরা একটু হিসাবের সুবিধার্থে একটা কাজ করতে পারি। 0.5 এর হিসাব না রেখে, যেহেতু 0.5 আছে, আমি 87 88 বানিয়ে দেব। তো এখানেও 625 আছে। তো আমি দশমিকের পরে কিছু রাখবো না, যেহেতু দশমিকের পর 6 আছে। তাহলে আমি এই 90কে কি করে দেব? 91 করে দেব।
এটা আমার হিসাবের সুবিধার জন্য। আচ্ছা, এন্ড লাস্ট বের করবো কার? কুসুমের। তো কুসুমের কত আছে? 1 অংশ, তাহলে ওটা বের করতে ওই 1 দিয়ে গুণ দিতে হবে, 8 দিয়ে ভাগ। প্রত্যেকটার ক্ষেত্রে মোট মুনাফাকে মোট লাভ লোকসান আবন্টন অনুপাতের যোগফল দ্বারা ভাগ দেব এবং যার চারটা তার অংশ দিয়ে গুণ দেব। তো এখন থেকে 1,10,375 1,10,375 ভাগ 8 ইকুয়াল এসডি কত বের হয়েছে? 13,796 13,796। আমার কত আসছে? 13,796 পয়েন্ট সামথিং আসছে। তো আমরা পয়েন্টের পর আর কিছু রাখবো না। 13,796 এটার যোগফল অটোমেটিক এটা হয়ে যাবে। আমরা একটু শিওর হয়ে নেই যে ঠিকঠাক বের হয়েছে কিনা। 55,188 55,188 যোগ 41,391 41,391 যোগ 13,796 41,796 1,10,375। তো এইভাবে মুনাফার অংশটাকে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়। তো এই ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবের পরের পার্ট হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। আমরা এবার করব অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসাব করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে আমি মূলধন আর উত্তোলনটাকে অংশীদারদের মূলধন হিসাবে বসাবো। অঙ্ক থেকে এখানে কি কি আসে নাই? মূলধন আর উত্তোলন আসে নাই। তাহলে মূলধন আর উত্তোলন কোথায় যায়? অংশীদারদের মূলধন হিসাবে। অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট, আমরা জানি মূলধন ক্রেডিট, এই জন্য অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে আমরা মূলধনটাকে বসাবো। এবং আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট, এই জন্য ডেবিট পাশে এসে উত্তোলনটাকে বসাবো। তারপর যে কাজ হবে আমাকে হেডিং লিখতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাব, দুই পাশে হেডিং। তো লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিট পাশে আসছে সেগুলো সব চলে যাবে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে, এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে সেগুলো চলে যাবে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে। শুধু দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই ঋণের সুদ, আমরা জানি ঋণ মূলধনের অংশ না, কাজে ঋণের সুদটা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। এবং অঙ্কে যে দেওয়া থাকে নিট লাভ, এই ক্রেডিট পাশ থেকে নিট লাভটা অংশীদারদের মূলধন হিসাবে আসবে না, বাকি সব বিষয়গুলোই আসবে। তবে একটা জিনিস আমরা এখান থেকে পাবো না, ওই যে অঙ্কে বলে দিছে কুসুমের বেতন ডেবিট করার পর, যেহেতু এই কথা বলা ছিল এই কারণে আমরা কিন্তু বেতনটাকে এখানে দেখাইনি, কিন্তু মাথায় রাখতে হবে আমাকে এটা যে কুসুমের বেতন ডেবিট করার পর, তার মানে ওইটা কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখন অংশীদারদের মূলধন হিসাব করতে পারি। তো আমরা এখন অংশীদারদের মূলধন হিসাবের ছক করব। ওকে ভিউয়ার্স, অংশীদারদের মূলধন হিসাব আমরা এই ছকটা করে ফেলেছি। 3 জন অংশীদার আছে, দুইটা পাশ থাকবে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ, এবং উভয় পাশে 3 জন অংশীদারের টাকার কলাম টানতে হবে। তো এখানে রাখি, আখি, কুসুম, স্পেস ছোট থাকার কারণে টাকা কথাটা লিখতে পারিনি, আপনারা এটা বুঝে নিয়েন। এখানে রাখি, আখি, কুসুম তো উভয় পাশে। তো 2013 সাল জানুয়ারি 1। তো আমার এখান থেকে প্রথমে প্রশ্ন থেকে জাস্ট দুইটা জিনিস আমি বসাবো, মূলধন আর উত্তোলন। আবার বলতেছি, অংশীদারদের মূলধন হিসাব করার ক্ষেত্রে আমি ছকটা এঁকে আমি জাস্ট প্রশ্ন থেকে দুইটা জিনিস বের করবো। নাম্বার 1 মূলধন, নাম্বার 2 উত্তোলন। তো আমরা জানি মূলধন ক্রেডিট পাশে আসবো। কত তারিখ? জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক মূলধন ছিল তাদের অঙ্কে বলা আছে। তো কাজেই সেটার নাম লিখবো, মূলধন হিসাবটার নাম লিখবো ব্যালেন্স বিডি। যে প্রারম্ভিক মূলধনটা থাকে সেটার বিবরণে কি লিখবো? ব্যালেন্স বিডি। এখন কার কত মূলধন ছিল আমরা সেটা বসিয়ে দেব। রাখির ছিল 1 লক্ষ টাকা, রাখির ছিল 1 লক্ষ টাকা। আখির 90,000, আখির কত টাকা? 90,000। এবং কুসুমের 50,000 টাকা। আচ্ছা, আমরা মূলধনটাকে বসিয়েছি। আচ্ছা, এবার উত্তোলনটাকে আমরা বসাই। উত্তোলন কবে করেছি স্পেসিফিক বলা নাই, এই জন্য আমি বছরের শেষ তারিখটাই দিয়ে দেবো, ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। তো উত্তোলন কে কত টাকা উত্তোলন করেছে সেটা আমরা লিখবো।
রাখি করেছিল 18,000 টাকা, আখি করেছিল 15,000 টাকা এবং কুসুম করেছিল 12,000 টাকা। আচ্ছা, এই অঙ্কের মধ্যে আরেকটা জিনিস আছে, অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কবে নিয়ে আসছিল? জুলাই 1, সেটার নাম দিব আমরা নগদান হিসাব। অতিরিক্ত মূলধনটা নগদ টাকায় নিয়ে আসা হয়েছে, নগদান হিসাব, এই কারণে নগদান হিসাব লিখেছি। অতিরিক্ত মূলধনটা কে নিয়ে আসছিল? রাখি নিয়ে আসছিল। কত টাকার মূলধন নিয়ে আসছিল? 20,000 টাকা। তো রাখি কত টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছিল? 20,000 টাকা। আচ্ছা, তো আমাদের মোটামুটি প্রশ্ন থেকে অংশীদারদের মূলধন হিসেবে যে জিনিস দুটো বসানো দরকার সেটা আমরা বসিয়ে ফেলেছি। নাম্বার 1 কি? প্রারম্ভিক মূলধন, এবং যদি অতিরিক্ত মূলধন থাকে ক্রেডিট পাশে বসাবো। নাম্বার 2 উত্তোলন, উত্তোলন ডেবিট, ডেবিট পাশে উত্তোলন হিসাব বসাবো। ওকে, এরপর আমরা দুই পাশে হেডিং দেব লাভ লোকসান আবন্টন হিসাব। কি হেডিং দেব? লাভ লোকসান আবন্টন হিসাব। এই পাশেও হেডিং দিব কি? কেন দিলাম? তো লাভ লোকসান আবন্টন হিসাবের তারিখ কত থাকে উপরে? লাভ লোকসান আবন্টন হিসাব করতে আমরা কত তারিখ দিছি? ডিসেম্বর 31। আমি এখানে তারিখ দেব ডিসেম্বর 31। আচ্ছা, কি বলেছিলাম? লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশের গুলো সব ক্রেডিট পাশে আসবে, তো সেটাকে আগে শেষ করি। তো লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে আমরা প্রথমে কি পেয়েছিলাম? মূলধনের সুদ। তো লিখব মূলধনের সুদ। মূলধনের সুদ রাখির কত ছিল? 5,500 টাকা। আখির কত ছিল? 4,500 টাকা। আর কুসুমের ছিল 2,500 টাকা। আচ্ছা, তারপর কি ছিল? ঋণের সুদ। লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে ঋণের সুদ ছিল, কিন্তু ঋণের সুদ মূলধনের অংশ না, বিধায় এটাকে আমরা অংশীদারদের মূলধন হিসেবে দেখাবো না। তারপরে কি ছিল? কুসুমের বেতন হিসাব। সেটা কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে দেখাইনি, কিন্তু এটাকে অংশীদারদের মূলধন হিসেবে দেখাইতে হবে, কারণ ওরা অঙ্কে বলে দিছে ডেবিট করার পরে, এই কারণে আর ডেবিট করি নাই। যেহেতু ডেবিট করেই দিছে, আমাকে আর নতুন করে ডেবিট করে দেখানোর প্রয়োজন পড়ে নাই। কাজেই ওই লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিট পাশে বসে সেগুলো আমরা কোথায় দেখাই? অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে। তো বেতন ওখানে ডেবিট করার কথা বলা ছিল বিধায় আমরা দেখাইনি, কাজে বেতনটাকে আমরা এখানে দেখাবো। বেতন, কার বেতন? কে বেতন পাইতো? কুসুম। কত টাকা করে পাইতো প্রতি মাসে? প্রতি মাসে যদি 2,000 টাকা করে বেতন পায়, 12 মাসে কত হবে? প্রতি মাসে 2,000 ইন্টু 12 কত টাকা? কুসুম 24,000 টাকা। আচ্ছা, তারপরে আছে মুনাফার অংশ। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে মুনাফার অংশ বের হয়, তো যার যত মুনাফার অংশ সেটা আমরা লিখে দেব। রাখি হচ্ছে 55,188, আখি 41,391, 41,391 এবং কুসুম 13,796, 13,796 টাকা। আচ্ছা, তাহলে ডেবিট পাশের কাজ লাভ লোকসান আবন্টন হিসেবে যেগুলো ডেবিট পাশে বসে সেগুলোকে আমরা ক্রেডিট পাশে নিয়ে আসলাম অংশীদারদের মূলধন হিসাবে। কাজে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশের কাজ শেষ, এবার আমরা ডেবিট পাশে চলে আসবো। হেডিং লিখেছি লাভ লোকসান আবন্টন হিসাব, কাজে আমরা আবার লাভ লোকসান আবন্টন হিসাবে চলে যাব। লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের গুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে এসে বসে। তাহলে ক্রেডিট পাশে আমরা কি পেয়েছিলাম? উত্তোলনের সুদ। তো লিখি এখানে উত্তোলনের সুদ। কে কত টাকা উত্তোলন করেছে তার ঘরে তত টাকা উত্তোলনের সুদ। কে কত টাকা উত্তোলনের সুদ পাবে সেটা আমরা লিখে দেব। রাখি পাইতো 450, 375 আর একজন 300 টাকা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো
লাভ লোকসান আবন্টন হিসাবের যে ক্রেডিট পাশের বিষয়গুলো থাকে সেগুলো আমরা অংশীদারদের মূলধন হিসাবে কোন পাশে দেখাই, ডেবিট পাশে দেখাই। তো ডেবিট পাশে কি ছিল, লাভ লোকসান আবন্টন হিসাবে একটাই ছিল উত্তোলনের সুদ, তো আমরা সেটাকে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে দেখালাম উত্তোলনের সুদ। তো আর কিছু আসবে না এখানে, কারণ অঙ্কে আর কিছু নাই। তো আমরা এখন এটাকে ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং করব, তো মূলত অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে সবসময় বড় হয়। তো আমি ক্রেডিট পাশের প্রথম এর ঘরটা যোগ করব। যোগ করলে এর যোগফল আসে 1,80,688। 1,80,000। আমি এটাকে এই পাশে আবার বসাবো, 1,80,688। তারপর কি করব, এই টাকা থেকে আমি এই টাকাগুলো বাদ দিয়ে দিব। এই টাকা থেকে এই টাকা বাদ দিলে কত হয়, 1,80,688, 1,80,688 বিয়োগ 450 বিয়োগ 18,000, 1,62,238। 1,62,038। এটার নাম কি দিব আমরা, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডির তারিখ কত হয়, বছরের শেষ তারিখ ডিসেম্বর 31। আচ্ছা, অনুরূপভাবে বাকি দুইটা ঘর আমরা এইভাবে ব্যালেন্সিং করব। তো এই ঘরের যোগফলটা আমরা যোগফল নামাবো 1,35,840। 1,35,840 এর পাশে বসাবো 1,35,840। এবার এই টাকা থেকে এটাকে আমরা বিয়োগ করে দেব। 1,35,840 বিয়োগ 15,375। 15,375 ইকুয়াল 1,20,465। 1,20,000, 1,35,891, 1,35,891 বিয়োগ 15,000। আসে কত, 1,20,516। 1,20,516, এটার নামও কি, ব্যালেন্স সিডি। এবার আমরা এই ঘরেরটা যোগ করব, 50,000 যোগ 50,000 যোগ 90,296। 90,296। এর পাশেও কত হবে, 90,296 থেকে এই টাকাটা আমরা বিয়োগ করে দেব। 90,296 বিয়োগ 12,300, 77,996। 77,996, এটা নাম কি, ব্যালেন্স সিডি। এখন এই যেগুলো ব্যালেন্স সিডি হিসাবে আছে, এগুলোকে আবার আমাকে ব্যালেন্স বিডি হিসাবে তার বিপরীত পাশে যোগফলের নিচে দেখাইতে হবে। তো এখানে আমাকে লিখতে হবে ব্যালেন্স বিডি। প্রথম আছে 1,62,238। 1,62,238, 1,20,516, 20,516 এবং 77,996। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ব্যালেন্স সিডি লিখতে হয় বছর বা মাসের শেষ তারিখ, আর ব্যালেন্স বিডি লিখতে হয় তার পরের মাসের প্রথম তারিখ। আচ্ছা, আমাদের
এই ব্যালেন্স শিটই কত ছিল? ডিসেম্বর 31, মানে বছরের শেষ তারিখ। ঠিক এটার পরের মাসটা কি? জানুয়ারি। তো আমি এখানে লিখবো জানুয়ারি 1। তাহলে ব্যালেন্স বিডি লিখতে হবে পরের মাস। এখন খেয়াল রাখতে হবে, এইটা তো ছিল 2013 সালের ডিসেম্বর 31। যখন এটা তার পরের মাস হয়ে যাবে, সালটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 2014 হয়ে যাবে। তো এখানে আমাকে লিখতে হবে 2014 সাল জানুয়ারি 1, ব্যালেন্স বিডি আছে এত টাকা, রাখির এত টাকা, আখির এত টাকা এবং কুসুমের এত টাকা। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন ব্যালেন্স বিডি করবেন তখন মাথায় রাখতে হবে, এটা তো ডিসেম্বর 31 ছিল, তাহলে এর পরের মাসটা কি? জানুয়ারি। তার মানে জানুয়ারিটা কিন্তু পরের বছরের প্রথম মাস, তার মানে 2013টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 2014 সাল হয়ে যাবে। আশা করি আপনারা অংশীদারি ব্যবসায়ের অঙ্ক বুঝতে পেরেছেন। প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাব করতে হবে, দেন আমাকে অংশীদারদের মূলধন হিসাব করতে হবে। আপনি যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা খুব ভালো মতো করতে পারেন, তাহলে অংশীদারদের মূলধন হিসাবও পারবেন ইনশাআল্লাহ। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি এরপরে আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অংশীদারি ব্যবসায় হিসাব, যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অংশীদারি ব্যবসায় হিসাবের মধ্যে আছে, যেগুলো করা অনেক জটিল, সেই রকম একটা জটিল অঙ্ক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।